আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ট্রান্সফরমেশন শেখাবো। আর ট্রান্সফরমেশনের মধ্যে সবচেয়ে যেটা বেশি কঠিন শিক্ষার্থীদের কাছে মনে হয় সেটাই আমি সহজভাবে বুঝিয়ে দিব। এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সিম্পল টু কমপ্লেক্স, মানে কিভাবে একটা সিম্পল বাক্যকে তুমি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করবে সেটাই শেখাবো। এখন এর আগে তোমাদেরকে কিন্তু জানতে হবে আসলে সিম্পল সেন্টেন্স কাকে বলে এবং কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, আবার সিম্পল সেন্টেন্সে কি থাকতে পারে এবং কি থাকে না, আর কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে। তাহলে আমরা স্বাভাবিকভাবেই জানি যে সিম্পল সেন্টেন্স হচ্ছে এমন এক ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব থাকবে কি একটা, আর এই জায়গায় তোমরা যে তিনটা বাক্য দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাক্যেই মূলত একটা করে ফাইনাইট ভার্ব আছে। অপরদিকে কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন এক ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সে একের অধিক ক্লজ থাকবে এবং এই ক্লজগুলো কি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, সাবঅর্ডিনেট অথবা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তাহলে কোনগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন এগুলো কিন্তু তোমরা বই থেকে দেখে নেবে, আর দরকার হলে তোমরা কমেন্ট করলে আমি আর পরবর্তীতে এগুলো নিয়ে ভিডিও করব। এই জায়গায় তাহলে আমি দেখাবো যে কিভাবে একটা বাক্যকে সিম্পল সেন্টেন্সকে তুমি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু অবশ্যই একের অধিক কি থাকবে? ক্লজ থাকবে। তার মানে ক্লজ মানে কি? ক্লজ হচ্ছে এমন একটি বাক্যাংশ যেখানে একটা সাবজেক্ট থাকে, এটা মনে মনে থাকতে পারে, আর একটা অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে ফাইনাইট ভার্ব থাকবে এবং কনজাংশন থাকে অর্থাৎ কানেক্টরস থাকে এই জায়গায়। তাহলে আমরা দেখব কি উই রিড টু লার্ন, মানে আমরা পড়ি। কিসের জন্য পড়ি? শেখার জন্য পড়ি। এখানে মূলত আমরা শেখার উদ্দেশ্যই পড়ি। এইরকম টু প্লাস ভার্ব যদি যুক্ত থাকে তাহলে এইরকম বাক্যকে আমরা এক ধরনের স্ট্রাকচার নিয়ে কমপ্লেক্স করতে পারি। কিভাবে করতে পারি? আমরা করতে পারি কি উই রিড, আমরা পড়ি যাতে আমরা শিখতে পারি। তার মানে যাতে আমরা শিখতে পারি, যাতে ইংলিশ হচ্ছে সো দ্যাট। তাহলে কি হবে? সো দ্যাট, সো দ্যাট এরপরে এই সাবজেক্টের জায়গায় চলে আসবে উই, এরপরে আসবে ক্যান, অথবা এই জায়গায় মেও আসতে পারে, কোনো সমস্যা নাই। উই ক্যান লার্ন। তাহলে যদি উদ্দেশ্য বোঝানোর জন্য এইরকম টু ব্যবহার করা হয়, টু এর পরে ভার্ব থাকে সিম্পল সেন্টেন্সে, তাহলে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করতে পারি। আরেকটা বিষয় খেয়াল করতে হবে, এটা যদি প্রেজেন্ট টেন্স আছে সেই কারণে কিন্তু ক্যান হয়েছে, যদি পাস্ট টেন্স থাকতো তাহলে কিন্তু কুড হইতো। এরকম তোমরা বইয়ের মধ্যে পাবে। এখন পরেরটা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, মানে একতাই বল। এই ধরনের সেন্টেন্সই শিক্ষার্থীরা কমপ্লেক্স করতে পারো না। এখন দেখো এই জায়গায় কি নাই, কোনো মানে এক্সট্রা কোনো কিছু নাই, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এক্সট্রা নিয়ে আসতে হবে। এক্সট্রা আমরা কিভাবে নিয়ে আসি এটা দেখো। এই জায়গায় এইরকম ক্ষেত্রে একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসতে হবে। তাহলে রিলেটিভ প্রোনাউন মানে আমাদেরকে একটা ক্লজ গঠন করতে হবে। ক্লজটা সাধারণত আমরা এইভাবে গঠন করি, ইট ইজ, ইট ইজ। এখন কি? ইউনিটি, এই যে সাবজেক্ট আছে এটা ইট ইজ ইউনিটি, এটা হচ্ছে কি? একতা, যা শক্তি। তাহলে যার ইংলিশ কি? হুইচ অথবা দ্যাট এরকম। তাহলে ইট ইজ ইউনিটি, হুইচ এই জায়গায় নিয়ে আসলাম, হুইচ ইজ স্ট্রেংথ। এখন শিক্ষার্থী যারা রয়েছে এইরকম কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে পাবে, প্রশ্ন পাবে। তাহলে এটা তুমি এইরকম ভাবে করবে, কয়েকটা প্র্যাকটিস করলে দেখবে। তুমি যদি দেখো, প্র্যাকটিস আসল কথা, প্র্যাকটিস করলেই তুমি পারবে। এখন দেখো আমরা যদি এই বাক্যটা বিশ্লেষণ করি, দেখো কি রয়েছে, কয়টা ফাইনাইট ভার্ব রয়েছে? ফাইনাইট ভার্ব কিন্তু দুইটা রয়েছে, এই জায়গায় ইস রয়েছে, এই জায়গায় ইস রয়েছে, দুইটা ইস আছে। তার মানে এই জায়গায় ক্লজ রয়েছে কি? দুইটা। একটা হচ্ছে ইট ইজ ইউনিটি, এটা একটা ক্লজ, আবার হুইচ ইজ স্ট্রেংথ এটার একটা ক্লজ। এখানে এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ এবং এই অংশটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সের শর্ত পূরণ করেছে। এরপরে আই ডোন্ট নো হিজ নেম, আমি তার নাম জানি না। তাহলে আমরা কিন্তু বলতে পারি
আমি জানি না তার নাম কি। তাহলে আমি জানি না তার নাম কি, অথবা তার নাম কি তা আমি জানি না। তার নাম কি তা আমি জানি না। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি কি, আই ডোন্ট নো। আই ডোন্ট নো, আমি জানি না। কি জানি না? হোয়াট। হোয়াট, তুমি যদি বলো হোয়াট ইজ হিজ নেম, তাহলে কিন্তু বাক্যটা হবে না। কারণ কি, এই জায়গায় আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করি, অ্যাসার্টিভ ক্লজ। আমরা যদি বলি যে ক্লজটার স্ট্রাকচার হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, তাহলে এই জায়গায় এটাও যেরকম বাক্য রয়েছে, আই ডোন্ট নো হোয়াট হিজ নেম, আর একটা যেহেতু ভার্ব লাগবে আমাদেরকে ইজ দিতে হবে, হোয়াট হিজ নেম ইজ, মানে আমি জানি না তার নাম কি। আবার তুমি যদি হোয়াট ইজ হিজ নেম, তাহলে কিন্তু ইন্টারোগেটিভ বাক্য হয়ে যাবে, এই ক্ষেত্রে হবে না। সেই কারণে আমাদেরকে এরকম ভাবে করতে হবে কি, এই জায়গায় একটা রিলেটিভ প্রোনাউন নিয়ে আসতে হবে এবং তারপরে আমরা কাজ করব। আই ডোন্ট নো হোয়াট হিজ নেম ইজ। এখন আমি আরো একটা উদাহরণ দেখাচ্ছি, যেভাবে তোমরা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারো। যেমন রয়েছে শিওরলি হি উইল জয়েন দ্য পার্টি। মানে নিশ্চিতভাবে সে পার্টিতে জয়েন করবে, এরকম কিন্তু তোমরা অ্যাভেলেবল পাও। তাহলে এই ক্ষেত্রে হি উইল জয়েন দ্য পার্টি, এটা একটা ক্লজ থাকতেই পারে। এখন এই যে শিওরলি দিয়ে আমাদেরকে আরেকটা ক্লজ তৈরি করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, যে শিওরলি কে আমরা এর যে অ্যাডজেক্টিভ ফর্ম বসাতে পারি, ইট ইজ শিওর দ্যাট। ইট ইজ শিওর দ্যাট হি উইল জয়েন দ্য পার্টি। ইট ইজ শিওর, ইট ইজ শিওর দ্যাট, আর যা আছে তাই, হি উইল জয়েন দ্য পার্টি। এখন এই যে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স রূপান্তরের জন্য কিন্তু আরো নিয়ম রয়েছে। এই জায়গায় বিস্তারিত আরো অনেক নিয়ম রয়েছে, যেগুলো আমি এই জায়গায় আলোচনা করব না, কারণ আমি শুধু যেগুলো একটু কঠিন, একটু জটিল, সেগুলো আলোচনা করার জন্য আজকের এই ভিডিও। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এরকম ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সুপার ইংলিশ কেয়ার ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।